কি অবস্থা সবার? আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারটা পড়তেছিলাম। তো আদর্শ গ্যাসের উপর আমাদের ইতিমধ্যে 4টা ক্লাস হয়ে গেছে। তো আজকে আমাদের 5ম নাম্বার ক্লাসটা শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা এই ক্লাসটি করতে আসছো, যারা 1ম, 2য়, 3য়, 4র্থ ক্লাসটি করো নাই, তারা দয়া করে আগে 1ম 4টা ক্লাস করে আসো, তারপর এটা শুরু করবে। হ্যাঁ? তো আমার ক্লাসগুলো একটু সিরিয়ালি করতে হয়। সিরিয়ালি না করলে তুমি মানে ছন্দটা খুঁজে পাবে না। তো যারা 1ম থেকে করতেছো না, তারা আবার 1ম থেকে করে তারপর সিরিয়াল মেইনটেইন করে ক্লাসগুলা করবা। আসো। তাহলে আজকের টপিকে ঢুকে যাই আমরা। তো আমরা আজকে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতিশক্তির টপিক। হ্যাঁ? গতিশক্তির টপিক। তো আমরা দেখো তো আমরা মূল গড় বর্গবেগের উপরে ক্লাস করছি না? মূল গড় বর্গবেগ। মূল গড় বর্গবেগে আমরা এই 4টে সূত্র পড়ছিলাম। দেখি মনে পড়ে কিনা একটু দেখো তো। c = √3pb/m, c = √3p/ρ, আবার এদিকে c √3/r/t/m, আর এদিকে হচ্ছে c √ 3 ছোট হাতের m, অর্থাৎ মূল গড় বর্গবেগ বললে বা বের করতে বললে আমরা এই 4টা সূত্র অ্যাপ্লাই করব। এই 4টা সূত্র কিভাবে আসছে, কেমনে আসছে এগুলো তো বলছি। তো এটার মতো সিমিলারই আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে কি গতিশক্তির টপিক। তো মূল গড় বর্গবেগের সূত্র হচ্ছে কয়টা? 4টা। মূল গড় বর্গবেগের সূত্র 4টা, কিন্তু গতিশক্তিতে সূত্র হচ্ছে 3টা। গতিশক্তিতে সূত্র কয়টা? 3টা। আসেন গতিশক্তির সূত্রগুলো আগে লিখে ফেলি। এখানে 1 নম্বর সূত্র যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার গতিশক্তি ই কে, অর্থাৎ ই কে দ্বারা বোঝাচ্ছে কাইনেটিক এনার্জি, সেজন্য ই কে গতিশক্তি সমান 3/2 পিবি একটা সূত্র। গতিশক্তি সমান 3/2 পিবি একটা সূত্র। আবার এদিকে আরেকটা আছে, এই 2 নম্বর সূত্রটা হচ্ছে গতিশক্তি সমান 3/2 nRT, 2 নম্বর সূত্র। এবং আরেকটা সূত্র আছে এদিক দিয়ে 3 সমান গতিশক্তি ই কে সমান 3/2 কেটি, 3/2 কেটি, অর্থাৎ 3টে সূত্র। গতিশক্তির ক্ষেত্রে আমরা কয়টা সূত্র পাই? 3টে সূত্র পাই। এই 3টে সূত্র গতিশক্তির ক্ষেত্রে ইউজ হবে, তবে এই জায়গায় 3টা কি? 3টার একটা নির্দিষ্ট একটা কি ইউনিক একটা পরিচয় আছে, যে সেটা আমরা একটু পরে দেখতেছি। তো আপাতত এই সূত্র 3টা কিভাবে আসছে এগুলো একটু দেখি আমরা। তো দেখেন, আমরা ওই মূল গড় বর্গবেগ পড়ার সময় সূত্রগুলো আমি বলছিলাম, এগুলো আমি বলছিলাম, এইগুলা থেকে মূলত এই 3টে সূত্র আবার প্রতিপাদন করা যায় বা এই 3টে সূত্র আসে। যেমন পি সমান কি, মাদার্স ল দ্বারা বোঝাচ্ছে যে একদম বেসিক যে জায়গা থেকে জিনিসগুলো আসছে, অর্থাৎ বেসিক সূত্র। তো এখানে যে বেসিক সূত্র পি সমান 1/3 mn/l³ ইন্টু সি স্কয়ার। সি দ্বারা হচ্ছে মূল গড় বর্গবেগ, mn দ্বারা হচ্ছে একটা 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 অণুর ভর, আর n দ্বারা হচ্ছে n সংখ্যক অণু আছে, গ্যাসীয় অণু। তাহলে m গুণ n, তাহলে হচ্ছে টোটাল অণুর ভর, অর্থাৎ টোটাল গ্যাসের মোট ভর, গ্যাসের মোট ভর। আর l³ হচ্ছে যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। তো l³ দ্বারা বোঝাচ্ছে যে এক বাহুর দৈর্ঘ্যের কিউব মানে ঘন, অর্থাৎ আয়তন বোঝাচ্ছে l³ দ্বারা। তো এটা যে কথা, এটা সেম কথা। তাহলে 1/3 mn/l³ ইনটু সি স্কয়ার, এটা হচ্ছে আমাদের মাদার্স লটা। তো এখান থেকে 1/3 mn মানে হচ্ছে কি টোটাল ভর আর টোটাল আয়তন ইনটু কি সি স্কয়ার। তাহলে প্রথম দুইটা সূত্র বোঝা গেছে। তো পি সমান কত? 1/3 রো সি, এটা আরেকটা সূত্র। রো মানে হচ্ছে ঘনত্ব, আর সি দ্বারা বোঝাচ্ছে যে কি আমাদের মূল গড় বর্গবেগ। এতদূর আশা করি ক্লিয়ার। তো আসেন আমাদের এই ই কে সমান 3/2 পিবি, ই কে সমান 3/2 পিবি, এই সূত্রটা কিভাবে আসছে এটা একটু দেখি। তো দেখেন আমাদের মাদার্স ল যে সবগুলো সূত্র এই তিনটা থেকে কোনো না কোনো ভাবে কানেক্টেড। তো দেখেন পি সমান কত? 1/3 mn/l³ ইনটু সি স্কয়ার। এই সূত্রটা যদি নিই, এখান থেকে mn দ্বারা বোঝাচ্ছে যে টোটাল ভর, আর l³ দ্বারা হচ্ছে আয়তন, সেজন্য এই m/v সি স্কয়ার। তাহলে এই লাইনটা লেখা আর এই লাইনটা লেখা সেম কথা। তো এখানে যেটা ভি আছে, ভিটা সমান চিহ্নের এই পাশে আসলে পিবি, পিবি সমান 1/3 m সি স্কয়ার। আশা করি বুঝে গেছে। এই এখানে যে ভিটা আছে, ভিটা এই পাশে সমান চিহ্নের এই পাশে যদি গুণ করে দিই, এই পাশে পাঠাই দিলে গুণ হয়ে যাবে, সেজন্য পিবি সমান 1/3 m সি স্কয়ার। বুঝে গেছে তো? আচ্ছা, তো এখানে 3/2 1/2 1/2 এর একটা নির্দিষ্ট মিনিং আছে, ওটা একটু পরে দেখবো, যেটা আমরা স্বাধীনতার মাত্রা নামে চিনি, ডিগ্রিজ অফ ফ্রিডম।
ওটা অ্যাপ্লাই হবে, কিন্তু গতিশক্তিতে স্বাধীনতার মাত্রা অ্যাপ্লাই হবে, যেটা আমাদের ওই মূল গড় বর্গবেগে স্বাধীনতার মাত্রা অ্যাপ্লাই হবে না। তো এখানে 2 টা আনার জন্য আমি উপরে একটা 2 দিলাম, একটা গুণ করে দিলাম আর একটা ভাগ করে দিলাম, যাতে 2 টা চলে আসে। এই 2 টা চলে আসছে, মানে এটা আমি কাটাকাটি করলে যাতে আবার ব্যালেন্স হয়ে যায়। এটা আমি জোর করে আনতেছি যে 2 টা জোর, এটা এমনি এমনি আনতেছি না, এটা কি করে আনতেছি, জোর করে আনতেছি। যার কারণে জোর করে আনার কারণে কি হবে, আমাকে গুণ করতে হবে, আবার কি ভাগ করে দিতে হবে। তো এখানে হচ্ছে যে তাহলে এখানে যেটা 2 এটা ভাগ করে দিলাম, তাহলে আশা করি এই এতদূর এতটুক পর্যন্ত কারো সমস্যা নাই। মানে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন, এটা জাস্ট ভিটাকে সমান চিহ্ন এপাশে নিয়ে আসলাম, গুণ হয়েছে, তাহলে পিভি সমান 1/3 mc স্কয়ার। এখন 2 আনার জন্য একটা 2 উপরে গুণ করলাম আর একটা 2 কে নিচে ভাগ করে দিলাম, যাতে ব্যালেন্স হয়ে যায় এই 2। তো এখানে 2/3 চলে আসছে, এদিক দিয়ে পিভি চলে আসছে। তাহলে একটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে যে কি, আমরা গতিশক্তি গতিশক্তির মেইন সূত্রটা কি, গতিশক্তির মেইন সূত্রটা হচ্ছে হাফ এমভি স্কয়ার না, হাফ এমভি স্কয়ার। এটা আমরা ছোটবেলায় কাজ ক্ষমতার সূত্রে বুঝছি না, হাফ এমভি স্কয়ার। এটা কার সূত্র, গতিশক্তি কে হাফ এমভি স্কয়ার, এটা আমরা পড়ছিলাম না। তো এখানে এম, এখানে টোটাল গ্যাসীয় অণুর ভর, টোটাল গ্যাসীয় অণুর ভর হচ্ছে বড় হাতের এম, আর ব্যাক হচ্ছে কি সি, মূল গড় বর্গ ব্যাক ব্যাক, তাহলে সি। তাহলে হাফ এম সি স্কয়ার কে, হাফ এম সি স্কয়ার কে কি আমি গতিশক্তি বলতে পারি না? তাহলে হাফ এম সি স্কয়ার কে আমরা গতিশক্তি বলতে পারি, হ্যাঁ বলতে পারি। তো ই কে সমান হাফ এম সি স্কয়ার, তো এখানে যেটা হাফ এম সি স্কয়ার আছে, এটার জায়গায় গতিশক্তি ই কে, এটা লেখা যায় কি যায় না? আচ্ছা, এটা কেন লিখতেছি আমরা, আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমরা এখানে 2 আনবো। 2 আসলে আনার কারণ হচ্ছে গতিশক্তির হাফ এমভি স্কেল মিলানোর জন্য, অর্থাৎ নিচে 2 টা আনার জন্য আমি কি করছি, 2 টা গুণ করছি আবার ভাগ করছি, হাফ এমভি স্কয়ার। হ্যাঁ, তো এখানে হাফ এম, গতিশক্তির ভর কত এম, তাহলে গতিশক্তির ব্যাক কত সি স্কয়ার। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা গতিশক্তি ই কে লিখতে পারি, আর এদিকে আছে 2/3। তো এই জায়গা থেকে আমি গতিশক্তি ই এর মান বের করব, 3 টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে উপরে উঠে যাবে, 2 টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এই দেখো 2/3 এই পাশে গুণ আছে, এই পাশে আসলে ভাগ হবে, সেম জিনিস 3/2 পিবি। তো প্রথম সূত্র গতিশক্তি ই কে সমান 3/2 পিবি কেমনে আসছে, আমি কি প্রমাণটা বুঝাইতে পারছি? দেখি কাইন্ডলি বলেন, গতিশক্তি কে সমান 3/2 পিবি, এটা কি বুঝাইতে পারছি কি পারিনি? কারণ আমাদের গতিশক্তি, আমাদের সূত্রের প্রমাণ কিন্তু ম্যাথ করতে লাগবে না, কিন্তু সূত্রটা লাগবে, সূত্রটা লাগবে, কিন্তু ম্যাথ করার জন্য সূত্রের প্রমাণটা লাগবে না। এই এতদূর লিখলে হবে, মানে ই কে সমান 3/2 পিবি দিয়ে করলে হবে। তবে এখানে 3 টার একটা মিনিং আছে, যেটা স্বাধীনতার মাত্রা ইউজ হবে, সেটা আমরা সামনে বলবো। এতটুক আশা করি সবার ক্লিয়ার, এটাতে কোনো সমস্যা থাকার কথা না। আসেন এরপর টপিকে যাই। এরপরে সূত্রটা হচ্ছে এখানে গতিশক্তি কে সমান 3/2 nRT। এই সূত্রটা কিভাবে প্রমাণ করব? হ্যাঁ, গতিশক্তি কে সমান 3/2 nRT। তো আবার মাদার্স ল, মাদার সূত্র, এটা 1/3 p m/b c স্কয়ার দিয়ে শুরু করি। p সমান কত, 1/3 m/b c স্কয়ার। এই v টা সমান চিহ্নের এ পাশে আনলে p এর সাথে গুণ হয় pb হবে, pb সমান 1/3 m c স্কয়ার, পিভি সমান 1/3 এম সি স্কয়ার। তো আবার আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা জানি পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র থেকে জানি না পিভি সমান কি এনআরটি। তাহলে এটা পিভি সমান 1/3 এম সি স্কয়ার, আবার পিভি সমান এনআরটি, এটা সমান এটা, আবার এটা সমান এটা, তাহলে এটা সমান এটা লেখা যায় কি যায় না? অর্থাৎ এটা সমান এটা, আবার পিভি সমান এটা, তাহলে 1/3 এম সি স্কয়ার সমান কি এনআরটি লেখা যায়? আশা করি লেখা যায় না, কারো সমস্যা হবার কথা না। তাহলে 1/3 mc স্কয়ার সমান আমি কি লিখতে পারি, আমি nRT লিখতে পারি, 1/3 mc স্কয়ার সমান nRT আমি লিখতে পারি। আচ্ছা, তো 1/c আবার গতিশক্তি মেলানোর জন্য কি করব, আবার হাফ 2 দ্বারা কি আনবো, ভাগ করব, আবার ভাগ করলে দিক দিয়ে আবার গুণ করে দিতে হবে, কারণ 2/2 আমি জোর করে কিছু আনতে পারবো না। কোনো জিনিস যদি জোর করে আনি, সেটা আবার কাটাকাটি করার জন্য উপর নিচ করে ব্যালেন্স করে দিতে হবে, ঠিক আছে? সেজন্য 2 টা আমি জোর করে আনছি, সেজন্য 2 টা আমি ভাগ করে দিয়েছি, যাতে কি শান্ত থাকে। এমসি স্কয়ার সমান এনআরটি, আবার হাফ এমসি স্কয়ার, হাফ এমসি স্কয়ার সমান কত আসে, গতিশক্তি আসে ই কে, তাহলে 2/3 ই কে সমান কত, এনআরটি। তো এখানে 3/t টা যদি ওই পাশে চলে যায়, 3/2 এনআরটি শেষ। তাহলে গতিশক্তি সমান 3/2 এনআরটি, এই প্রমাণিত হয়ে গেছে গিয়ে গতিশক্তি আমার 3/2 সমান কত, এনআরটি। আশা করি কি বুঝাইতে পারছি, গতিশক্তি সমান যে এনআরটি, এটা বোঝাতে পারছি। তো এখানে
এন এন দ্বারা বোঝাচ্ছে যে কি মোল সংখ্যা, কোন একটা গ্যাসের মোল সংখ্যা কত। আর দ্বারা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর টি দ্বারা হচ্ছে যে কেলভিন, কেলভিন তাপমাত্রা। তো এখানে এন এর মান যদি 1 হয় তাহলে 1 মোলার বলা হয়। তাহলে যদি বলা হয় কোন জায়গায় 1 মোল, মোল সংখ্যা যদি 1 হয় তখন এন এর মান কত হবে? 1 1 এর সাথে 3/8 গুণ করলে জাস্ট 8 আর কিছু না। ক্লিয়ার? এদূর কি ক্লিয়ার হইছে? আশা করি এদূর ক্লিয়ার হইছে। এরপরে আমাদের আরেকটা সূত্র আছে E কে সমান 3/2 kd। এই টা হবে শুধুমাত্র একটা অণুর গতিশক্তি বের করার ক্ষেত্রে। টা বের করতে হবে শুধুমাত্র, টা ইউজ হবে শুধু যদি বলা হয় একটি অণুর গতিশক্তি বের করো, শুধুমাত্র একটি অণুর গতিশক্তি। আসো আবার আগের মতো সূত্রটা প্রমাণ করি। P সমান কত? 1/3। P সমান আমার 1/3 m/v c স্কয়ার। এই ভিটাকে এই পাশে নিয়ে আসো সমান চিহ্নে, তাহলে p * v 1/3 m c স্কয়ার। আবার pv সমান কি জানি? rT জানি। pv সমান rT জানি না কেন? এই টা যখন ইউজ করব তখন শুধুমাত্র একটি অণু বলা হবে। কয়টা অণু বলা হবে? শুধুমাত্র একটি অণু বলা হবে। তো pv তো একটি অণুর ক্ষেত্রে আমার n এর মান কত হয়? 1 মোল হয়। তো 1 মোলের জন্য pv সমান nRT, n = 1, তাহলে RT। তাহলে এই জায়গায় pv সমান কত? RT। pv সমান 1/3 mc স্কয়ার, আবার pv সমান RT। তাহলে এটা সমান এটা লেখা যায়। এটা সমান এটা যখন লিখবো, এখানে 1/3। আচ্ছা আচ্ছা, এখানে আমার k এর মানটা যেহেতু ইনক্লুড করতে হবে, k এর মানটা কি? k এর মানটা আসলে হচ্ছে আমার ওই বোলসম্যান ধ্রুবক। বোলসম্যান ধ্রুবকটা কেমনে বের করে? বোলসম্যান ধ্রুবকটা বের করে আর, অর্থাৎ মোলার গ্যাস ধ্রুবক ডিভাইড বাই যদি অ্যাভোগাড্রো ধ্রুবক দ্বারা ভাগ করি, তাহলে যে মানটা পাই সেই মানটাকে বলা হয় বোলসম্যান ধ্রুবক। তো আর বাই এন এ এখানে আর বাই এন এর সিম্বলটা আনতে হবে। তো এটা আমি কেমনে আনবো? তো দেখেন তো এখানে অলরেডি আর আছে, কি নেই? এন এটা নেই। তো এন এ দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে আর বাই এন এ চলে আসে না? হ্যাঁ, খেয়াল করেন তো একটু। উভয় পক্ষে যদি অ্যাভোগাড্রো ধ্রুবক দ্বারা ভাগ করে দিই তাহলে আর বাই এন এখানে চলে আসে, কারণ আর তো অলরেডি আছে। তো আমি আরেকটা যদি আর আনি তাহলে আর স্কয়ার হয়ে যাবে, তাহলে তো হইলো না বিষয়টা। তো এন এ আনার জন্য কি করতে হবে? উভয় পক্ষে কি এন এ দ্বারা ভাগ করতে হবে। তো উভয় দ্বারা এন এ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কে চলে আসতেছে, সমান চিহ্নের এই পাশে কি চলে আসছে? কে ইনটু টি, চলে আসতেছে। আর এখানে কত আছে? 1/3। এখানে m বাই n এ, হচ্ছে টোটাল গ্যাসীয় অণুর ভর ডিভাইড বাই কি? অ্যাভোগাড্রো। অর্থাৎ আমার অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে একটা নাম্বার, একটা হচ্ছে কি নাম্বার। আমার টোটাল যতগুলা গ্যাসীয় অণু আছে, ওই গ্যাসীয় অণুকে যদি আমি টোটাল নাম্বার দ্বারা ভাগ করি তাহলে একটি অণুর ভর পাবো। কয়টি অণুর ভর পাবো? একটি অণুর ভর। তো একটি অণুর ভরকে m দ্বারা ভাগ করে, স্মল m দ্বারা বোঝানো হয়েছে। একটা অণুর ভরকে কত? স্মল m দ্বারা চিহ্নিত করা হয়েছে। তো তো এই কি বলে, এটা আরেকবার বুঝাই। বড় হাতের এম দ্বারা হচ্ছে টোটাল গ্যাসীয় অণুর ভর। বড় হাতের এম দ্বারা বুঝাই টোটাল গ্যাসীয় অণুর ভর। এখন টোটাল নাম্বারকে টোটাল ভর দ্বারা যদি আমি ভাগ করি তাহলে একজনেরটা পাই না? একজনে কত টাকা? 20 20 জনে 40 টাকা করে দিছে। তাহলে একজনে কত টাকা করে দিছে? একজনে 2 টাকা করে দিছে। কেমনে করছে? একটাকে আরেকটা দ্বারা ভাগ করে, ঠিক তেমনি টোটাল ভরকে যদি টোটাল সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে নাম্বারটা পাই সেটা হচ্ছে কি আমার এই একটা অণুর ভরের, একটা গ্যাসীয় অণুর ভরের নাম্বারটা পাই। এখন 1/3 কে 2 দ্বারা ঠিক তেমনি mc স্কয়ার চলে আসছে এই জায়গায়। তো mc স্কয়ার চলে আসার কারণে এখানে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে যে গতিশক্তিটা আসবে সেটা হচ্ছে একটা অণুর গতিশক্তি। E কে সমান কত? একটা অণুর গতিশক্তি। এখানে আবার আগের মতো 2 আনছি 2 আনছি। তো এটা এই পাশে আসলে 3/2 kT। স্যার বুঝে গেছে যে তিনটা সূত্র যে প্রমাণ করছি আমরা? E কে সমান 3/2 PV কিভাবে আসছে, E কে সমান 3/2 nRT কিভাবে আসছে, E কে সমান 3/2 kT কিভাবে আসছে, আমি কি প্রমাণটা বুঝাইতে পারছি নাকি পারিনি? দেখে কাইন্ডলি বলবেন। এখানে কি একটি অণুর ভর সমান ছোট হাতের m, r বাই n এর সমান কত? বোলসম্যান ধ্রুবক, এটা আবার এখানে দেখানো হয়েছে। আর এখানে কি m বাই n, এই পড়াগুলা বুঝাই দিয়েছি এখানে। তো আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি বা যা যা বোঝানোর চেষ্টা করছি, আপনাদের এই 2 পেজে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন। কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। সমস্যা থাকার আসলে কোনো কথাই নাই।
আমরা এই গতিশক্তির সূত্র পড়ে ফেলছি। আচ্ছা, গতিশক্তির সূত্র পাইছি এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা। আবার কিন্তু এই মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগের সূত্র কিন্তু চারটা, খেয়াল রাখবেন কিন্তু এটা। মূল গড় বর্গবেগের সূত্র হচ্ছে চারটা, কিন্তু গতিশক্তির সূত্র কয়টা? গতিশক্তির সূত্র হচ্ছে তিনটা। এই গতিশক্তির সূত্র হচ্ছে তিনটা, আর মূল গড় বর্গবেগের সূত্র হচ্ছে চারটা। এই শেষ, এদূর পর্যন্ত শেষ। আচ্ছা, তো এখন এই মূল গড় বর্গবেগের একটা টপিক আমাদের মাথায় রাখতে হবে। ওই টপিকটা হচ্ছে গিয়ে ওই আপনাদের ডিগ্রিস অফ ফ্রিডম, যেটা আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম স্বাধীনতার মাত্রা। কি বলতেছিলাম? স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, এই জিনিসটা একটু বুঝতে হবে। স্বাধীনতার মাত্রা জিনিসটা কি? স্বাধীনতার মাত্রা জিনিসটা কি? স্বাধীনতার মাত্রার ইংলিশ নাম হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম। এই স্বাধীনতার মাত্রাটা কিন্তু কেবলমাত্র এবং কেবলমাত্র ইউজ হবে যে গতিশক্তির বেলায়। স্বাধীনতার মাত্রাটা ইউজ হবে শুধুমাত্র গতিশক্তির বেলায়, মূল গড় বর্গবেগে ইউজ হবে না। মূল গড় বর্গবেগে ইউজ হবে না স্বাধীনতার মাত্রাটা। আসেন, স্বাধীনতা একটু আমার বইয়ের একটু পিছন দিকে যাবেন গিয়ে, একটু পিছন দিকে যাবেন গিয়ে, পিছন দিকে গিয়ে স্বাধীনতার মাত্রাটা পেয়ে যাবেন, মানে টপিকটা। আসেন, স্বাধীনতার মাত্রা জিনিসটা কি এটা একটু বুঝি। স্বাধীনতার মাত্রা জিনিসটা কি? স্বাধীনতার মাত্রা, কত দিকে স্বাধীন সে। স্বাধীনতার মাত্রা মানে এটাকে যদি আমি ভাঙি, কথাটার অর্থ যদি ভাঙি, তাহলে প্রথমেই যেটা আসবে কত দিকে স্বাধীন সে। এখন কত দিকে সে স্বাধীনভাবে যেতে পারে, এখানে কার কথা বলতেছে? অবশ্যই গতিশক্তির মানে গ্যাসীয় অণুর কথা বলতেছে। গ্যাসীয় অণু কিভাবে চারদিকে ছড়িয়ে যাবে বা কিভাবে চারদিকে যেতে পারবে, এই জিনিসটা সে কত দিকে স্বাধীন, স্বাধীনতার মাত্রা দ্বারা বোঝানো হচ্ছে। স্বাধীনতার মাত্রা মানে কত দিকে স্বাধীন সে, অর্থাৎ কত দিকে সে স্বাধীনভাবে যেতে পারে। কে যেতে পারে? যে গ্যাসীয় অণুটা। তো গতিশক্তি ইকে সমান 3/2 nRT, তিনটা সূত্র পাইছি। গতিশক্তি ইকে সমান 3/2 nRT, গতিশক্তি ইকে সমান 3/2 PV, গতিশক্তি ইকে সমান 3/2 kT। তো এখানে গতিশক্তি ইকে সমান কত? 3/2 nRT। এখানে আর এর মান হচ্ছে 8.314 জুল পার মোল, 316 হতে পারে, 314 হতে পারে, সমস্যা নেই। 8.314 জুল পার মোল পার কেলভিন। একটি অণুর গতিশক্তি কত? আচ্ছা, এবার যদি আমরা হিসাব করি, একটা অণুর গতিশক্তি, যে কোনো একটা অণুর গতিশক্তি ইকে সমান 3/2 kT, ইকে সমান 3/2 kT। এই 3/2 kT মানে একটা অণুর গতিশক্তি, খুব ভালোভাবে খেয়াল করবেন। এখানে 3টা কোত্থেকে আসছে? এখানে আসলে 3টা আসছে যে এই কোন একটা গতিশক্তি, কোন একটা গ্যাসীয় অণু চারদিকে ছড়িয়ে পড়ে না? হ্যাঁ, এগুলো কি কোন একটা নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে? ছড়িয়ে পড়ে না। কোন একটা জায়গায় তুমি একটা বডি স্প্রে দাও, এটা বডি স্প্রেটা মারো, দেখা যাবে যে চারদিকে ছড়িয়ে পড়তেছে সুগন্ধটা। বা কোন একটা রুম স্প্রে মারো, দেখা যাবে যে কি চারদিকে ছড়িয়ে পড়তেছে। এখন কোন কি নির্দিষ্ট দিকে ছড়িয়ে পড়ে? না, ছড়িয়ে পড়ে না। গ্যাসীয় অণুগুলো ছড়িয়ে পড়ে যে চারদিকে। তো চারদিকে যখন ছড়িয়ে পড়বে, অবশ্যই এটা থ্রি ডাইমেনশনাল কেসের আন্ডারে পড়ে যায়। থ্রি ডাইমেনশনাল অর্থাৎ ত্রিমাত্রিক ব্যবস্থায় পড়ে যায়। কারণ এগুলো কোনো নির্দিষ্ট দুইটা অক্ষ বা একটা অক্ষে ছড়িয়ে পড়ে না। তো একটি অণু যখন গতিশক্তি হবে, সেটা 3/2 nRT হতে পারে, 3/2 আমার PV হতে পারে, আবার 3/2 KT হতে পারে সূত্রটা। তখন এখানে 3টা আসছে এইভাবে, x অক্ষে যেটা এই সমান 3 ভাগে ভাগ হয়ে যায়, সমান 3 ভাগে হাফটা ভাগ হয়ে যায়, অর্থাৎ হাফ দিয়ে কেটে এটা x অক্ষেও ছড়িয়ে পড়তে পারে, y অক্ষেও চলে যেতে পারে, আবার z অক্ষেও চলে যেতে পারে। তো তিনটা অক্ষে চলে যেতে পারে। তো তিনটা অক্ষকে যখন চলে যায়, তখন এটাকে যখন যোগ করব, মানে x অক্ষ হাফ কেটে হাফ কেটে হাফ কেটে যখন যোগ করব, তুমি যোগটা করো না, করো, দেখো কত আসে, 3/2 কেটে আসে কিনা দেখো। হাফ কেটে হাফ কেটে যোগ হাফ কেটে যোগ হাফ কেটে, তো কেটে যদি তুমি কমন নাও, তখন কি আসে? তাহলে এদিকে 2, 1 যোগ 1 যোগ 1 কেটে, তাহলে আসে 3/2 কেটে। ঠিক তেমনি আমরা বলতে পারি 3/2 পিবি আসে, 3/2 এনআরটি আসে। তো এখানে হাফ দ্বারা বোঝাচ্ছে যে x অক্ষ, y অক্ষ, z অক্ষ। কি বুঝাইতে পারছি কেন যে 3/2 লেখা হয়েছে? এটা ইচ্ছা করে লেখা হয়নি। তো অর্থাৎ অণুটি x অক্ষেও যেতে পারে, অর্থাৎ গ্যাসীয় অণুটি আর কি, x অক্ষেও যেতে পারে, y অক্ষেও যেতে পারে, z অক্ষেও যেতে পারে। সেজন্য এখানে এই 3টা
3টা বাইরে রাখছে, বা গতিশক্তি কে সমান 3 হাফ কেটি। এখানে যে 3টা লেখা হচ্ছে, এই 3টাই হচ্ছে আমার স্বাধীনতার মাত্রা, যাকে ইংলিশে ডিগ্রিজ অফ ফ্রিডম বলা হয়। যাকে ইংলিশে কি বলা হয়? ডিগ্রিজ অফ ফ্রিডম। যাকে বলা হয় ডিগ্রিজ অফ ফ্রিডম, অর্থাৎ যাকে ইংলিশে কি বলা হয়? ডিগ্রিজ অফ ফ্রিডম। তো কে সমান ডফ, যাকে সংক্ষেপে ডফ লেখা হয়, ডিওএফ, ডফ, ডিগ্রিজ অফ ফ্রিডম। তো গতিশক্তি ডফ সমান কত? হাফ কেটি। গতিশক্তি ডফ সমান হাফ এনআরটি। তাহলে গতিশক্তি আরেকটা সূত্র আছে না, কে সমান ডফ কত? ডফ পিট পিবি, হাফ পিবি। সেম, তিনটার সূত্র সেম। এখন এখানে এতটুকু বুঝতে পারছেন কি পারেন নাই? আমাকে একটু কাইন্ডলি জানাবেন। এতটুকু পড়া কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এখন এক একটা গ্যাসীয় অণুর জন্য আমার ডিগ্রিজ অফ ফ্রিডম এর মান এক এক রকম হয়ে থাকে। তো এক পরমাণু গ্যাস যেগুলো আছে, যেমন যাদের অণু একটা, অর্থাৎ পরমাণু নিয়ে আচরণ করে, যেমন আমার হিলিয়াম, আর্গন, নাইট্রোজেন, না এটা নাইট্রোজেন, বোরন, কার্বন, অর্থাৎ এখানে কোনো গ্যাসীয় অণু 2 3 4 এগুলো কিছু নেই, অর্থাৎ সিঙ্গেল পরমাণু, সিঙ্গেল পরমাণু গ্যাস, পারমাণবিক গ্যাস, সিঙ্গেল। তো এগুলোর ক্ষেত্রে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমার ডফ এর মান হচ্ছে 3। 3টার মধ্যে প্রথমটা হচ্ছে 3, তারপর এটা 3 প্লাস 0। 0 দ্বারা কি বোঝাচ্ছে একটু পরে বোঝাচ্ছি। 0 দ্বারা বোঝাচ্ছে যে পরমাণু একটা বলে তার মান হচ্ছে কি 0। 3 প্লাস 0 সমান 3। যখন আমার দ্বিপরমাণু গ্যাস হয়, তখন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, এরকম দুইটা অণু। কয়টা অণু আছে এখানে? দুইটা অণু, মানে দুইটা পরমাণু আছে, দুইটা পরমাণু নিয়ে গঠিত, সেজন্য 3 প্লাস 2। এই 3টা হচ্ছে, প্রথম 3টা হচ্ছে যে অক্ষের জন্য, কয়টা অক্ষ সে যেতে পারে সেটার জন্য, আর পরেরটা হচ্ছে আমার কয়টা পরমাণু আছে সেটার জন্য। তো এখানে আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, হিলিয়াম, আর্গন, নাইট্রোজেন পরমাণু, এখানে ওয়ান লেখার কারণ হচ্ছে যে এটা আসলে এভাবে ওয়ান লেখার ওইরকম কোনো ইয়া নেই, নিয়ম, মানে কোনো একটা মান বের করতে পারতেছে না বা কিছু একটা হয়েছে যার কারণে ওয়ান এখানে দেয় নাই ওরা। যেভাবে গবেষণা করে মানগুলো, তো এখানে তো সেজন্য 3 প্লাস 0 লেখা হয় এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 3 প্লাস 2 লেখা হয়। অর্থাৎ পরমাণু যদি তিনটা, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ওজন। ওজনের ক্ষেত্রে 3 প্লাস 3। তো এইভাবে যতগুলা থাকবে ততগুলা ডফের মান বসবে। এখানে প্রথমটা দ্বারা বোঝাচ্ছে যে রৈখিক, মানে রৈখিক অক্ষ, আর দ্বিতীয়টা দ্বারা বোঝাচ্ছে কৌণিক অক্ষ। হ্যাঁ, প্রথমটা দ্বারা বোঝাচ্ছে যে কি রৈখিক অক্ষ, দ্বিতীয় দ্বারা বোঝাচ্ছে কি কৌণিক অক্ষ। আশা করি কি আমি বোঝাতে পারছি এতক্ষণ যা যা বলছি। আসেন এবার কিছু জিনিস করি। তো কার্বন ডাই অক্সাইড একটা ম্যাথ করি, ছোট একটা ম্যাথ করি, এটা একদম সোজা। কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটি অণুর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর মোট গতিশক্তি বের করতে বলছে, রৈখিক বের করতে, কৌণিক বের করতে বলছে। তো এটা আপনাকে বলি, এটা আরেকবার যদি বুঝাই, এখানে এই প্রথম 3টা লেখা হচ্ছে, এই 3টা হচ্ছে রৈখিকের জন্য, এটা রৈখিক, এটা গ্যাসের জন্য এটা রৈখিক। আর দ্বিতীয় যেটা, এটা হচ্ছে কৌণিক, এটা হচ্ছে রৈখিক অক্ষ। প্রথম 3টার দ্বারা বোঝাচ্ছে রৈখিক অক্ষ, দ্বারা বোঝাচ্ছে কৌণিক অক্ষ। হ্যাঁ, আচ্ছা, এই টপিকটা বানাতো বোর্ডে পেঁচায় না, পেঁচায় কোথায়? পেঁচায় যে আপনার অ্যাডমিশনে পেঁচায়। তো এই কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আপনাদের জন্য একদম সোজা হয়ে যাবে, মানে চিন্তার কোনো হবে না, মানে এই টপিকটা। তো এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসের একটি 27 ডিগ্রি সেলসিয়াস মোট গতিশক্তি বের করতে বলছে। তাহলে তাপমাত্রা দিয়ে দিছে 27 ডিগ্রি সেলসিয়াস, শুধু তাপমাত্রা দিয়ে দিছে, আর কয়টা বলছে? একটা অণু হলে কেটি সূত্র আসবে, একটা অণু আসলে কেটি। আচ্ছা, আসেন মোট গতিশক্তির মান বের করতে বলছে, তারপর হচ্ছে রৈখিক গতিশক্তি, কৌণিক গতিশক্তি। তাহলে কার্বন ডাই অক্সাইড, তাহলে দ্বিপারমাণবিক কার্বন ডাই অক্সাইডের জন্য ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 5। আসেন, তো কার্বন ডাই অক্সাইডের জন্য এই হচ্ছে রৈখিক, তারপর এটা কৌণিক, টোটাল হচ্ছে কত? 5। টোটাল মোট গতিশক্তি ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ কেটি। তো এখানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5, 5, 3, 3 তো হচ্ছে কৌণিক, কেন 2 কৌণিক বুঝলাম, এটা দ্বিপরমাণু বলে। তো টোটাল আসে 3 প্লাস 2 5, হাফ, এই হাফ কে এর মান হচ্ছে r/n,
এটা আমরা জানি। তাপমাত্রাকে অবশ্যই কেলভিনে নিয়ে যাবা। 27 কে কেলভিনে নিয়ে যেতে হলে কি করতে হবে? 273 যোগ করতে হবে। 27 যোগ 273 সমান কত? কেলভিন 300। তো এটা ক্যালকুলেটরে বসাও, এটা চলে আসবে মান। আর এর মান হচ্ছে 8.314 আর এন এর মান হচ্ছে কি 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 এটা চলে আসবে ক্যালকুলেটরে বসালে। রৈখিককে বলা হয় লিনিয়ার, ইংলিশ নাম হচ্ছে লিনিয়ার। সেজন্য ই কে মানে হচ্ছে গতিশক্তি, এল মানে হচ্ছে লিনিয়ার, অর্থাৎ লিনিয়ার গতিশক্তি। তো লিনিয়ার রৈখিক গতি কত? এটা হচ্ছে রৈখিক, এটা হচ্ছে কি কণিক, তাহলে 3। তাহলে এখানে ডফ হাফ কেটি, তাহলে 3 দ্বারা হচ্ছে কি ডফ রৈখিক, হাফ কেটি আর বাই এন এ টি, এই কেটি সূত্র ফেলাই দিছে, শেষ। আবার কণিক গতিশক্তি, কণিককে ইংলিশে কি বলে তো ভুলে গেছি, এখন মাথায় আসতেছে না। তো ওই এটার জন্য এ দ্বারা প্রকাশ করছে। এখানে কণিকের ক্ষেত্রে কত? 2। ডফের মান কত? 2। এই 2 বসাও, হাফ কেটি, শেষ সূত্র। দেখি তো আপনারা এই ম্যাথটা পারবেন কিনা, দেখি বলেন। এই ম্যাথটা কি আপনাদের সমস্যা আছে কিনা বা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানাবেন এই ম্যাথটা করতে। এটা একটা ম্যাথ, কিন্তু এটা একটা ম্যাথ। এটা আশা করি কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন সবাই। আচ্ছা আসেন এরপরের টপিক। এরপরে আরেকটা ম্যাথ আছে এবং আমাদের আরো অল্প করে পরেই আমরা ম্যাথে মানে অ্যাকচুয়াল ম্যাথে আরো বেশ কিছু ম্যাথ করার ট্রাই করব। আসেন গতিশক্তির সূত্রটা কি? ডফ ডিগ্রিজ অফ ফ্রিডম হাফ এনআরটি, ডফ হাফ কেটি, ডফ হাফ এন কেটি। আচ্ছা এখানে শুধু হাফ কেটি, অর্থাৎ একটা অণুর গতিশক্তি, একটা অণুর গতিশক্তি, সেজন্য 1 হাফ কেটি। এন এর মান কত? 1। এখানে যদি এন এর মানটা দিয়ে দিই, তাহলে এখানে টোটাল এন সংখ্যক অণু আছে, তাহলে এন সংখ্যক অণুর গতিশক্তি হবে এই। তাহলে গতিশক্তির অ্যাকচুয়াল সূত্র হচ্ছে এগুলা, বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? তাহলে প্রতিটি অণু কোথাও যদি দেখেন প্রতিটি অণু, অর্থাৎ তখন বুঝাইছে আপনাকে একটা অণু, প্রতিটি অণুর কথা অর্থ বুঝাইছে কত? একটা করে অণু। প্রতিটি অণুর কথাটা কি বুঝাইছে? একটা করে অণু। তো 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি নির্ণয় করতে বলছে। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 গ্রাম নাইট্রোজেনের গতিশক্তি বের করতে বলছে। তাহলে এই ম্যাথটা যদি একটু করে আমি বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখেন 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে তাপমাত্রা কত? 29 ডিগ্রি সেলসিয়াস। এটাকে যদি কেলভিনে নিয়ে যান, তাহলে 29 যোগ 273 করবেন, যেটা আসবে সেটা হচ্ছে আমার কেলভিন এককে গেল গা। যেহেতু নাইট্রোজেন গ্যাস কিন্তু N2, নাইট্রোজেন গ্যাস কত? N2। এখন আপনাকে বলছে 3 গ্রাম নাইট্রোজেন গ্যাস, 3 গ্রাম নাইট্রোজেন গ্যাস। তো নাইট্রোজেনের প্রকৃত ভর হচ্ছে 7 গুণ 14, 14 গুণ 28। নাইট্রোজেনের প্রকৃত ভর অর্থাৎ বড় হাতের এম হচ্ছে 28 গ্রাম পার মোল। এটা হচ্ছে আপনারা কোথায় পড়ছেন? কেমিস্ট্রিতে পড়ছেন। কেমিস্ট্রিতে ছোটবেলায় পড়ছেন না? প্রত্যেকটা ভরের মান কত? ভরের কি কত? ওই ভরের মানগুলো বের করো। এই হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো এদের যার যার পারমাণবিক সংখ্যা অনুসারে ভরগুলো মুখস্থ করছেন না? ওই রকম আর কি। তাহলে ওইখান থেকে আসছে। তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। 7 এর জন্য ভর কত? 7 এর জন্য ভর হচ্ছে 14 গ্রাম পার মোল। তাহলে এখানে নাইট্রোজেন আছে কয়টা? 2টা। নাইট্রোজেন যেহেতু অণু আকারে আছে, সেজন্য নাইট্রোজেন গ্যাস সবসময় অণু আকারে থাকে। তাহলে 14 দুগুণে কত হবে? 2টা নাইট্রোজেনের ভর 28 গ্রাম। তো 28 গ্রাম পার মোল। তো আপনাকে 28 গ্রাম পার মোলের জন্য বলে নাই, আপনাকে জাস্ট বলছে যে কত ডব্লিউ এর মান, মানে ছোট হাতের ডব্লিউ। ছোট হাতের ডব্লিউ মানে 3 গ্রাম নাইট্রোজেন বলছে ওরা, 3 গ্রাম নাইট্রোজেন। তো আমরা মোল সংখ্যা n এর মান, n এর সূত্রটা কি জানি? ডব্লিউ বাই এম জানি না? n এর সূত্র ডব্লিউ বাই এম, এটা তো জানি, ছোটবেলায় শিখছি। মোল সংখ্যা ডব্লিউ বাই এম। তো ডব্লিউ এর মান হচ্ছে 3, এখানে ডিভাইড বাই 28, তাহলে এটা আমার কার মান? n এর মান চলে আসছে। তো n এর মানটা এখানে, ডফের মান কত? ডফের মান হচ্ছে এই নাইট্রোজেন গ্যাসের জন্য কত আসবে? নাইট্রোজেন গ্যাসের জন্য ডফ আসবে 5। নাইট্রোজেন গ্যাসের জন্য ডফ আসবে 5 কিভাবে? 3 প্লাস 2, 3 প্লাস 2, 3 প্লাস 2 5। তো এখানে ডফের মান হচ্ছে 5, এখানে হাফ এর 2,
এন এর মান হচ্ছে কত 3/28। এখন 3/28 বুঝাইলাম। আর এর মান 8.316, টি এর মান হচ্ছে কেলভিন। এটা বসাও, এটা চলে আসবে। এটা বসাও, এই মানটা ক্যালকুলেটরে বসাও, এই মানটা চলে আসবে। আমি কি স্যার বুঝাতে পারছি নাকি বুঝাতে পারিনি? স্যার একটু কাইন্ডলি জানাবেন আমাকে, আমি কি বুঝাতে পারছি নাকি বুঝাতে পারিনি? এতটুক আশা করি বুঝাতে পারছি। আশা করি বুঝাতে পারছি। আসেন আসেন তাহলে এই টপিকটা দেখি। গ্যাসের অণুগুলো গোলকের ন্যায় আচরণ করে। কিসের ন্যায় আচরণ করে? গোলকের ন্যায়। সুতরাং গ্যাসের অণুর জন্য যে আয়তনটা হচ্ছে 4/π r³। কারণ গোলকের আয়তনই কি গ্যাসের অণুর আয়তন। তো এখান থেকে 4/π এগুলো হচ্ছে যেহেতু ধ্রুবক মান, তাহলে এটাকে যদি সমানুপাতিক চিহ্নের ভিতরে ঢোকাই তাহলে r³ হয়ে যাবে। তাহলে আয়তন সমান সমানুপাতিক r³। বুঝা গেছে? বুঝা গেছে আশা করি। গতিশক্তির সূত্রে ডিগ্রিস অফ ফ্রিডম ইউজ হবে, কিন্তু সিআরএমএস অর্থাৎ হচ্ছে মূল গড় বর্গবেগের সূত্রে ডিগ্রিস অফ ফ্রিডম অর্থাৎ ডফ ইউজ হবে না। ডফ শুধুমাত্র ইউজ হবে যে গতিশক্তির সূত্রে। স্যার আমরা মোটামুটি গতিশক্তির উপর একটা ভালো মানে গতিশক্তির উপর একটা অনেক অনেকক্ষণ যাবত একটা কি নিলাম, ক্লাস নিলাম। তো মোটামুটি একটা ভালোই আইডিয়া হয়েছে আমাদের গতিশক্তি নিয়ে। হ্যাঁ, গতিশক্তি নিয়ে একটা ভালোই কি হয়েছে আইডিয়া হয়েছে গতিশক্তি নিয়ে। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা কি করব, আমরা এখন কিছু ম্যাথ করার চেষ্টা করব আর কি, কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। যার যে বইটা আছে সমস্যা নেই। কারোর কাছে হয়তো ইসাকের বইটা আছে, কারোর কাছে হয়তো কার বইটা আছে, আমাদের ওই কি বলে তপন স্যারের বইটা আছে। যার যেটাই থাকুক সমস্যা নেই। ম্যাথগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা বইয়েই কি আছে, আমাদের প্রত্যেকটা বইয়ে আমাদের ম্যাথগুলা আছে। আসেন ম্যাথগুলো করার চেষ্টা করি একটু। একটা একটা করবো, সমস্যা নেই, দরকার আমাদের সবগুলো একসাথে করার দরকার নেই। দরকার হলে আমরা একটা একটা করবো। হ্যাঁ, এই এখানে আমাদের প্রথম ম্যাথটাতে কি বলছে একটু খেয়াল করবেন। একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলো। তারপর কি লিখছে এটা? অর্ধেক করা হলো চাপ নির্ণয় করো। চাপ নির্ণয় করো। তাহলে কি বলছে, একটি নির্দিষ্ট পরিমাণ বায়ুকে শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়া, এটা একটু বুঝতে হবে। সমউষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে সম উষ্ণ প্রক্রিয়া, অর্থাৎ যেখানে তাপমাত্রার পরিমাণ নির্দিষ্ট সমউষ্ণ প্রক্রিয়া বলেছে। সমউষ্ণ প্রক্রিয়ায় কে নির্দিষ্ট থাকে? তাপমাত্রা নির্দিষ্ট থাকে। অর্থাৎ সমউষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা নির্দিষ্ট থাকে, মাথায় রাখবা। তাপমাত্রা নির্দিষ্ট থাকে আর কোন সূত্রে? বয়েলের সূত্রে। কারণ বয়েলের সূত্রে কে নির্দিষ্ট? তাপমাত্রার সূত্র নির্দিষ্ট। তাহলে আপনাকে বলছে একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমউষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলো। তাহলে তার আদি আয়তন কত ছিল? তার আদি আয়তন কত ছিল সেটা আগে বের করেন। বায়ুর আদি আয়তন ধরি 1 নাম্বার ম্যাথটা করতেছে। হ্যাঁ, ধরি আদি আয়তন, আদিকে আমরা 1 ধরবো, পরবর্তীকে 2 ধরবো। এটা প্রথমেই বলছিলাম। আদি আয়তন V1 সমান B ধরে নি। এটা আমি ধরে নিচ্ছি যে আদি আয়তন V1 সমান কত? B। এটা আমি কি ধরে নিচ্ছি যে আদি আয়তন V1 সমান কত? B। এটা আমি কি ধরেই নিচ্ছি যে হ্যাঁ। তো আদি আয়তন, শেষ আয়তন কত? শেষ আয়তন কি করা হয়েছে? আদি আয়তনের অর্ধেক করা হলো, মানে চূড়ান্ত আয়তন অথবা কি শেষ চূড়ান্ত আয়তন। চূড়ান্তও লিখতে পারবা অথবা পরিবর্তিত আয়তনও লিখতে পারবা অথবা শেষ আয়তনও লিখতে পারবা, তোমার ইচ্ছা। শেষ আয়তন V2। V2 সমান কত? আদি আয়তনের কত বলছে? আদি আয়তনের অর্ধেক। আদি আয়তন কত? V1 এর অর্ধেক না? তাহলে V1 এর অর্ধেক হচ্ছে V/2। আদি আয়তনের অর্ধেক, তাহলে V/2। বুঝে গেছে? আচ্ছা,
তাহলে একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলো। খুব ভালোভাবে খেয়াল করো, চাপ নির্ণয় করতে বলছে তো। এখন তাহলে তার আদি চাপ কত? আদি চাপ তো আমি জানি না। একটি নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে, তাহলে শুষ্ক বায়ুকে তাহলে তার আদি চাপ কত হবে? পরবর্তীতে চাপটা বের করতে বলছে। আদি চাপ হবে কত? তার আদি চাপ P1, আদি চাপ P1 কে আগের মতো P1 কে কি ধরে নি? P ধরে নি। চূড়ান্ত চাপটা বের করতে বলছে। চাপ নির্ণয় করা মানে পরবর্তীতে চাপটা বের করা আর কি। চূড়ান্ত চাপ এটা বের করতে বলছে। P2 সমান কত? এটা বের করতে বলছে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় আসে সাধারণত, এখন আমরা সূত্র শিখছি কয়টা? 3টা। আমরা সূত্র শিখছি 3টা। একটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আর একটা হচ্ছে কি চাপীয় সূত্র। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র। তো এখন এখানের মধ্যে এই 3টার মধ্যে কোনটা আমি ব্যবহার করব? দেখেন এটা প্রশ্নেই বলেছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে হচ্ছে কি, যে প্রক্রিয়ায় তাপমাত্রা কি থাকে? স্থির থাকে। তাহলে কোন সূত্রে তাপমাত্রা স্থির থাকে? অবশ্যই বয়েলের সূত্রে। তো বয়েলের সূত্রে আমরা জানি কি? আমরা জানি আমরা জানি আমরা জানি বয়েলের সূত্রে বয়েলের সূত্র হতে আমরা জানি বয়েলের সূত্রে আয়তন চাপ আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে এই জায়গা থেকে কি লিখতে পারি? বা পিবি সমান কত? কনস্ট্যান্ট এটা লিখতে পারি। বা P1 V1 সমান কত? P2 V2 এটা লিখতে পারি। আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে P2 এর মানটা বের করতে বলছে। তাহলে কত? P1 V1 V2। তাহলে যার যার মানগুলো বসে দাও। P1 এর মান কত? P, V1 এর মান কত? V, V2 এর মান কত? V/2। তাহলে এখানে B কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 টা উপরে উঠে যাবে, তাহলে 2P। তাহলে কি 2P। তাহলে চূড়ান্ত চাপ যেটা বের করতে বলছে, তাহলে চূড়ান্ত চাপের মান কত হবে? P। Pটা হচ্ছে আমার আদি চাপ, আদি চাপের দ্বিগুণ। অর্থাৎ চূড়ান্ত চাপ হবে আমার আদি চাপের দ্বিগুণ। চূড়ান্ত চাপটা হবে আমার আদি চাপের দ্বিগুণ। দেখি আপনারা বলেন তো, আমার প্রথম নাম্বার ম্যাথটা, প্রথম একটা ম্যাথ করাইলাম, এই ম্যাথটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? এই প্রথম ম্যাথটা সবাই বুঝছেন, যার যার বইয়ে কিন্তু আছে কিন্তু ম্যাথটা। তো এটাতে কারো কোনো সমস্যা আছে? বোঝা গেছে নাকি বোঝা যায়নি? তো কাইন্ডলি জানাবেন। কাইন্ডলি একটু কি জানাবেন কারো সমস্যা আছে কিনা। তো আমরা আজকে আরো একটা ম্যাথ করব। এইখানে 2 নাম্বার ম্যাথ, বইয়ের 2 নাম্বার ম্যাথ। এটা করে আজকের ক্লাসটা এখানে শেষ করব। হ্যাঁ, আচ্ছা আসেন 2 নাম্বার ম্যাথ। 2 নাম্বার ম্যাথে বলা হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং এত 5 × 10⁵ প্যাসকেল চাপে কোনো একটা গ্যাসের আয়তন এত। আচ্ছা, ভালো কথা। একটা রুম আছে, ওই রুমের ভিতরে রুমের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি বলে দিয়েছে, রুমের চাপ বলে দিয়েছে কত? এত, এবং ওই রুমের আয়তন বলে দিয়েছে এত। ভালো কথা। তো এখন তাপমাত্রা চেঞ্জ হয়ে 27 থেকে চেঞ্জ হয়ে কোথায় গেছে? 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে। চাপ চেঞ্জ হয়ে 10 হয়েছে। এখন এর আয়তন কত? এর আয়তন কত? আয়তন বের করতে বলছে। তাইলে এটা তো আরো সোজা। এখানে দেখেন তাপমাত্রা দিয়ে দিয়েছে, চাপ দিয়ে দিয়েছে, আয়তন দিয়ে দিয়েছে, আবার তাপমাত্রা দিয়ে দিয়েছে, চাপ দিয়ে দিয়েছে, এবং আয়তন বের করতে বলছে। অর্থাৎ তিনটা ইউজ হচ্ছে, PVT, তিনটার মান দিয়ে দিয়েছে। কেউ এখানে স্থির না, কেউ যেহেতু এখানে স্থির না, তিনটার মান দিয়ে দিয়েছে, তখন এখানে বয়েলের সূত্রও আসবে না, চার্লসের সূত্রও আসবে না, চাপীয় সূত্রও আসবে না। কেন? কারণ এখানে তিনটা মান ব্যবহার করতে হবে আমার। তিনটা মান যেহেতু ব্যবহার করতে হবে, তখন এই সূত্রটা হয়ে যায় গিয়েছে এই তোমার কি সূত্র? ওই বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র হতে আমরা কি শিখছিলাম? হ্যাঁ, বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে শিখছি Pv/T সমান কত? কনস্ট্যান্ট। বা P1 V1 P1 V1 T1 সমান কত? P2 V2 T2। এটা শিখছিলাম না? এটা শিখছিলাম। তো এখানে প্রথমে যে ডাটাগুলো দিয়ে দিয়েছে, প্রথমেরটাকে আমরা কি ধরবো? 1 ধরবো, পরেরটাকে কি ধরবো? 2 ধরবো। তাহলে এখানে 27 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আমার তাপমাত্রা, প্রাথমিক তাপমাত্রা বা শুরুর তাপমাত্রা বা আদি তাপমাত্রা। তো এটা হচ্ছে T1। T1 এর মান কত? 27 ডিগ্রি সেলসিয়াস। 27 যোগ 273 যত আসে আর কি। এটা প্রথমের চাপ কত? P1 সমান 5 × 10⁵। এটা হচ্ছে আমার কি? শুরুর তাপমাত্রা, শুরুর চাপ। গ্যাসের আয়তন V1 সমান 100 সেন্টিমিটার কিউব।
আচ্ছা, এখানে একটা বলে রাখি কথা, এই সেন্টিমিটার কিউবকে এই জায়গায় মিটার কিউবে নেওয়ার দরকার নেই। কেন দরকার নেই? কারণ b1/b2 এটা কি পরস্পর ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে আমার নিতে হয় না মানগুলা, কারণ কাটাকাটি করে আবার সেম জিনিস আসে, একই জাতীয় আসে। সেজন্য মানে এখান থেকে মিটার কিউবে নেওয়ার দরকার নেই। তুমি যদি মনে করো মিটার কিউবে নেবে, মিটার কিউবে নাও, সমস্যা নেই। মিটার কিউবে নিয়ে গেলেও কোনো সমস্যা নেই, আবার না নিলেও কোনো সমস্যা নেই। 60°C কেলভিনে নিয়ে যেতে হবে। কেলভিনে নিয়ে গেলে হবে কি, তখন সেটা তাপমাত্রা T2 হয়ে যাবে, কি T2 তাপমাত্রা, আর চাপ হবে P2। P2 এর চাপ হচ্ছে কত, 10 × 10⁵, আর আয়তন কত হবে, আয়তন হচ্ছে V2 এর মানটা বের করবা। তো আমরা এই জায়গায় জানি P1 V1, T1 সমান P2 V2 T2। এখান থেকে V2 এর মানটা কেমনে বের করব, V2 টাকে এক পাশে রেখে বাকি দুইটাকে ওই পাশে, তাহলে T2 কে ওই পাশে গেলে এটা ভাগ আছে, এই পাশে গেলে গুণ হবে, এটা গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে। তাহলে V2 সমান কত হবে, এখানে P1 V1 T1, তো এটা T2 ভাগ আছে এই পাশে গেলে গুণ হবে, T2 P2 গুণ আছে এই পাশে গেলে কি হবে, ভাগ। এইখানে জাস্ট মানগুলো বসিয়ে দাও। এখান থেকে দেওয়া আছে মানগুলো লিখে, এই মানগুলো লিখে P1 V1 T1, এখানে জাস্ট মানগুলো লিখে এই জায়গায় বসিয়ে দাও, দেখো কি আসে, এই মানটাই চলে আসবে। অবশ্যই এটা যদি সেন্টিমিটার কিউবে রাখো, আনসারও আসবে কি সেন্টিমিটার কিউবে। যদি এটা মিটার কিউবে নিয়ে যাও, এই জায়গায় এই সূত্রে তোমার মিটার কিউব চলে আসবে, আনসারও আসবে কি মিটার কিউবে। আমরা জাস্ট মাত্র দুইটা ক্লাস করছি, মানে দুইটা ম্যাথ করছি এই শীটের। আর হচ্ছে যে আমরা ওই আমার বইয়ের আজকে ডিগ্রিস অফ ফ্রিডম পড়ছি। নেক্সট ক্লাসে আমরা বেশ কিছু ম্যাথ করব, অনেকগুলো ম্যাথ করব পরের ক্লাসে। পরের ক্লাসটা শুরুই হবে ম্যাথ দিয়ে, কোনো বেসিক বুঝাবো না, অনেকগুলো ম্যাথ করব। এই তো থাকো তোমরা, আশা করি সিরিয়ালি সবাই কি ক্লাসগুলো করবে, সিরিয়াল ছাড়া কেউ ক্লাসগুলো করবে না, মানে হুট করে এসে এসে মাঝখান থেকে করবে না আর কি, বুঝে গেছে? পরের পরের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, আর এই ক্লাসগুলো একটু নিয়মিত করবে। ঠিক আছে, দেখা হবে আবার পরের ক্লাসে। ভালো থেকো সবাই।